হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইংরেজির যে 4 নম্বর স্কুলটা রয়েছে ফালাকাটা গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এর প্রত্যেকটা স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো প্রথমে সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। এই সিনটা তোমাদের মগলি এবং দ্য ওপস থেকে দেওয়া হয়েছে। তাহলে দেখো, ফাদার উফ woke up from his day's rest। বাবা নেকড়ে woke up উঠল ফ্রম হিজ ডেজ রেস্ট, মানে দিনের শেষের যে বিশ্রাম নিয়েছিল সেই বিশ্রাম থেকে উঠল। হি স্ক্র্যাচড হিমসেলফ, সে চুলকোলো, হিমসেলফ নিজেকে, সে নিজেকে চুলকোলো। ইয়ন্ড মানে হচ্ছে হাই তুলল। অ্যান্ড স্প্রিড আউট হিজ পাউজ ওয়ান আফটার দ্য আদার টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস। অ্যান্ড তারপর কি হলো, এবং স্প্রিড আউট ছড়িয়ে দিল হিজ পাউস তার থাবাগুলোকে, ওয়ান আফটার দ্য আদার মানে একটার পরে আরেকটা, টু গেট রিড মানে হচ্ছে মুক্তি পেতে, টু অফ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস মানে তার যে থাবার ডোগাতে যে ঘুম ঘুম ভাব তার থেকে মুক্তি পেতে বাবা নেকড়ে কী করলো, নিজেকে চুলকোলো, হাই তুললো এবং তার যে থাবা সেগুলোকে একের পর আরেকটা ছড়িয়ে দিল। মাদার উফ লে উইথ হার বিগ গ্রে নোজ ড্রপড অ্যাক্রস হার 4 টাম্বলিং স্কুয়েলিং কাপস। মাদার উফ মা নেকড়ে লে শুয়েছিল, উইথ হার বিগ গ্রে নোজ ড্রপড অ্যাক্রস তার বড় ধূসর নাকটিকে রেখে, হার 4 তার 4জন, টাম্বলিং মানে হচ্ছে গোড়াগড়ি খাওয়া, স্কোয়ালিং মানে হচ্ছে চেঁচানো, গোড়াগড়ি খাওয়া এবং চেঁচানো 4জন শাবকের মাঝে বড় ধূসর নাকটিকে রেখে মা নেকড়ে শুয়েছিল। দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ হোয়ার দে অল লিভড। দ্য মুন মানে হচ্ছে চাঁদ, শোন মানে হচ্ছে আলো দেওয়া, মানে চাঁদ আলো দিচ্ছিল, ইনটু দ্য মাউথ মুখে, অফ দ্য কেভ গুহার মুখে চাঁদ আলো দিচ্ছিল, হোয়ার দে অল লিভড যেখানে তারা সকলেই থাকত। উগ্র সেড ফাদার উফ, উগ্র মানে হচ্ছে গর্জন করার শব্দ, মানে গর্জে উঠল। সেড ফাদার উফ মানে গর্জন করে বাবা নেকড়ে বলল, ইট ইজ টাইম টু হান্ট এগেন, এটা আবার শিকার করার সময়। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল, সে পাহাড় থেকে নেমে যাচ্ছিল, পাহাড় দিকে নেমে যাচ্ছিল। হোয়েন যখন, এ লিটিল শ্যাডো উইথ এ বুজি টেল অ্যাক্রস দ্য থ্রেশোল্ড অ্যান্ড হুইন্ড। তখন কি হলো, এ লিটিল শ্যাডো একটি ছোট্ট ছায়া, উইথ এ বুজি টেল মানে হচ্ছে লোমস ল্যাঞ্চযুক্ত একটা ছোট্ট ছায়া, ক্রস দ্য থ্রেশোল্ড তাদের যে সীমানা সেটা পার হয়েছিল, অ্যান্ড হুইন্ড মানে হচ্ছে চেঁচিয়েছিল। বোঝা গেল? তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো পরের পেজে প্রশ্নগুলো কি বলেছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে একটা দেখো, ফাদার উফ স্ক্র্যাচড হিমসেলফ, বাবা নেকড়ে নিজেকে চুলকোলো, ইয়ন্ড হাই তুললো, অ্যান্ড স্প্রিড আউট এবং ছড়িয়ে দিল। কি ছড়িয়ে দিল? তাহলে দেখো উত্তরটা, এটা হবে হিজ পাউস ওয়ান আফটার দ্য আদার, তার থাবাগুলোকে একটার পর আরেকটা, টু গেট রিড মুক্তি পেতে, অফ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস মানে তার যে থাবার ডোগার ঘুম ঘুম ভাব থেকে মুক্তি পাওয়ার জন্য তার থাবাগুলোকে ছড়িয়ে দিয়েছিল। এরপর দুয়েটা দেখো, ড্রপিং অ্যাক্রস হার 4 টাম্বলিং স্কোয়েলিং কাপস, তার 4 গোড়াগড়ি খাওয়া এবং চেঁচানো শাবকের উপর। তারপরে কি হবে দেখো, মাদার উফ লে উইথ হার বিগ গ্রে নোজ, মা নেকড়েটি তার বড় ধূসর নাকটিকে রেখে শুয়েছিল। ওকে,
এরপর দেখো বিয়ে কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস প্রোভাইডেড। নিজের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। একটা দেখো, দ্য মুন রেজড বিহাইন্ড দ্য কেভ। চাঁদটা উঠেছিল, চাঁদ উঠেছিল গুহার পিছন দিকে। এটা কি ঠিক? এটা ঠিক নয়, কারণ চাঁদের আলো এসেছিল গুহার সামনের দিকে অর্থাৎ গুহার মুখে, তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। দুয়েটা দেখো, ফাদার উফ ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল। বাবা নেকড়ে পাহাড় থেকে নেমে যাচ্ছিল। এটা ঠিক, তাহলে পাশে হবে ট্রু অর্থাৎ টি। এরপর দেখো সিএ বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের প্রশ্ন কি আছে, হোয়াট ডিড দ্য ফাদার উফ ডু আফটার ওয়াকিং আপ ফ্রম হিজ ডেজ রেস্ট। বাবা নেকড়ে তার দিনের শেষে বিশ্রাম নেওয়ার পর উঠে কি করেছিল? তাহলে উত্তর দেখো, আফটার ওয়েকিং আপ ফ্রম হিজ ডেজ রেস্ট, তার দিনের শেষে বিশ্রামের পর উঠে ফাদার উপ স্ক্র্যাচড হিমসেলফ, বাবা নেকড়ে নিজেকে চুলকেছিল, অ্যান্ড ওন্ট এবং হাই তুলেছিল। দেন হি স্প্রিড আউট, এবং তারপর সে ছড়িয়ে দিয়েছিল হিজ পাউস, তার থাবাগুলোকে, টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিংস ইন দেয়ার টিপস, তার যে থাবার ডোগার ঘুম ঘুম ভাব, এই ঘুম ঘুম ভাব থেকে মুক্তি পেতে তার থাবাগুলোকে একের পর আরেকটা ছড়িয়ে দিয়েছিল। এরপর দুইয়ের প্রশ্ন দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য গিভেন টেক্সট অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টেক্সট। এই যে পাঠ্যটা আমরা পড়লাম ওই পাঠ্যটার নাম কি এবং এই পাঠ্যটা কে লিখেছেন, অর্থাৎ লেখকের নাম কি। তাহলে দেখো, রুডিয়ার্ড কিপলিং ইজ দ্য অথর অফ দ্য গিভেন টেক্সট। এই পাঠ্যটির লেখক হলেন রুডিয়ার্ড কিপলিং, অ্যান্ড এবং দ্য নেম অফ দ্য টেক্সট ইজ মগলি এবং দ্য উবস, এবং এই পাঠ্যটার নাম হচ্ছে মগলি এবং দ্য উবস। এরপর দেখো দুইয়ে বলেছে রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। কবিতাটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। এই কবিতাটা তোমাদের দ্য ভাগবন্ত থেকে দেওয়া হয়েছে। এই কবিতাটা তোমরা পড়ে নিও, আমি পড়াচ্ছি না, আমি শুধু প্রশ্নগুলো করাচ্ছি। ওকে, দেখো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের প্রশ্ন দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য ওয়ার্ড হ্যাভেন হিয়ার। এখানে কবিতার মধ্যে হ্যাভেন বলতে কবি কি বোঝাতে চেয়েছে? তাহলে উত্তরটা হবে হিয়ার বাই দ্য ওয়ার্ড হ্যাভেন, হ্যাভেন এই শব্দটির দ্বারা দ্য পোয়েট ওয়ান্টস টু মিন, কবি বোঝাতে চেয়েছেন এ সেফ প্লেস, একটা নিরাপদ জায়গাকে। ওকে, এরপর দুইটা দেখো, হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভাগবন্ত। ভবঘুরে কোন কোন জিনিসগুলো করতে আগ্রহী নন? তাহলে উত্তরটা হবে দেখো, ওয়েলথ, হোপ, লাভ অর এ ক্লোজ ফ্রেন্ড ডু নট ইন্টারেস্ট দ্য ভাগবন্ত। মানে ভবঘুরের কোন কোন জিনিসগুলো করতে তার ভালো লাগে না, সেটা হচ্ছে ওয়েলথ মানে হচ্ছে সম্পত্তি, হোপ মানে কোনো একটা আশা প্রত্যাশা করা, লাভ ভালোবাসা, অর এ ক্লোজ ফ্রেন্ড মানে ঘনিষ্ঠ বন্ধুত্ব, এগুলো করতে তার পছন্দ বা আগ্রহী নন। তিনের প্রশ্ন দেখো, হু ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম। এই যে কবিতাটা, এই কবিতাটির লেখককে, অ্যান্ড এবং হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, এবং এই কবিতাটির নাম কি। এই কবিতাটির নাম তোমাদেরকে প্রথমে বলে দিয়েছি, দ্য ভগবন্ত অর্থাৎ ভবঘুরে। আর কবির নামটা দেখো, রবার্ট লুইস স্টেভেনসন ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম। কবিতাটির কবিকে, ইনি হচ্ছেন রবার্ট লুইস স্টেভেনসন। ওকে, আর কবিতাটার নাম তো বললামই, দ্য ভগবন্ত। এরপর দেখো আনসিন, আনসিনে কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, অশোকা পপুলারলি নোন অ্যাজ অশোকা দ্য গ্রেট। অশোক মহান অশোক নামেও পরিচিত ছিলেন। ওয়াজ দ্য থার্ড এম্পারার অফ দ্য মৌরিয়ান ডাইনেস্টি অফ মগধা। সম্রাট মহান অশোক ছিলেন দ্য থার্ড এম্পারার, তৃতীয় সম্রাট, অফ দ্য মৌরিয়ান ডাইনেস্টি অফ মগধা মানে মগধের মৌর্য বংশের তৃতীয় সম্রাট। হি রুলড দ্য এন্টায়ার ইন্ডিয়ান
সাবকন্টিনেন্ট ডিউরিং 268 টু 232 BCE। তিনি শাসন করেছিলেন ভারতীয় উপমহাদেশগুলিকে ডিউরিং 268 মানে হচ্ছে 268 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দে। দ্য ওয়ার্ড অশোকা ইন সংস্কৃত মিনস ওয়ান উইদাউট সরো। অশোক এই শব্দটির সংস্কৃত মানে হলো ওয়ান উইদাউট সরো, মানে হচ্ছে দুঃখহীন একজন। অশোকা ওয়াজ বর্ন ইন 304 BCE। অশোক জন্মগ্রহণ করেছিলেন 304 খ্রিস্টপূর্বাব্দে অ্যাট পাটলিপুত্রে টু বিন্দুসারা অ্যান্ড সুভাদ্রাঙ্গি, বিন্দুসার এবং সুভাদ্রাঙ্গির ঘরে। অশোকাজ গ্র্যান্ডফাদার ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মৌর্য ডাইনেস্টি। অশোকের গ্র্যান্ডফাদার মানে হচ্ছে ঠাকুরদা ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। অশোকা ওয়াজ অলসো নোন অ্যাজ চাঁদ অশোকা। অশোক চাঁদ অশোক নামেও পরিচিত ছিলেন। অশোকা ডিফিটেড হিজ ব্রাদার্স ফর দ্য থ্রোন আফটার দেয়ার ফাদার বিন্দুসারা ডায়েড। অশোক তার ভাইদেরকে পরাজিত করেছিলেন থ্রোন মানে সিংহাসন পাওয়ার জন্য, আফটার দেয়ার ফাদার বিন্দুসারা ডায়েড মানে তার বাবা বিন্দুসার মারা যাওয়ার পর। হি ফট এ ব্রুটেল ওয়ার, তিনি এক নৃশংস যুদ্ধ করেছিলেন টু ক্যাপচার দ্য কিংডম অফ কালিঙ্গা মানে কলিঙ্গ রাজ্যকে দখল করার জন্য। দ্য হোল এরিয়া অফ কালিঙ্গা ওয়াজ প্লান্ডার্ড অ্যান্ড ডিস্ট্রয়েড। কলিঙ্গের পুরো অঞ্চল লুণ্ঠিত এবং ধ্বংস হয়ে গিয়েছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়ার কিল্ড, হাজার হাজার মানুষ মারা গিয়েছিল, অ্যান্ড টেকেন অ্যাজ প্রিজনার্স এবং বন্দী হয়েছিল ডিউরিং দিস কনকুয়েস্ট এই বিজয়ের সময়। হি ডিড নট ফিল এনি প্রাইড অ্যাট হিজ ভিক্টরি, তিনি তার বিজয়ে কোনো গর্ববোধ করেননি। রেদার এ সেন্স অফ হেভি লস ওভারওয়েলমড হিম, বরং এক গভীর ক্ষতির অনুভূতি তাকে গ্রাস করেছিল। আফটারওয়ার্ডস সেকেন্ড বাই দ্য ডিভেস্টেশন অফ দ্য ওয়ার, পরবর্তীতে যুদ্ধের ধ্বংসযজ্ঞে বিচলিত হয়ে হি ডিসাইডেড তিনি ঠিক করেছিলেন টু বিকাম এ বুদ্ধিস্ট, তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করবেন। অ্যান্ড লিড এ লাইফ অফ পিস নট ওয়ার, তিনি এক শান্তির জীবনযাপন করবেন যেখানে কোনো যুদ্ধ থাকবে না। অশোকা ফোকাসড অন স্প্রেডিং দ্য রিলিজিয়ন অফ বুদ্ধিজম, মানে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে যাওয়াতে তিনি মনোনিবেশ করেছিলেন। অ্যান্ড মেড বুদ্ধিজম হিজ স্টেট রিলিজিয়ন, এবং বৌদ্ধ ধর্মকে তার রাষ্ট্রধর্ম হিসাবে ঘোষণা করেছিলেন। বোঝা গেল? তাহলে এটা ছিল তোমাদের আনসিন। এরপর দেখো প্রশ্নগুলো। এ কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ। অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। একটা দেখো, অশোকা বিলংড টু, অশোক বড় হয়েছিলেন কোথায়? এটা হবে মৌরিয়ান ডাইনেস্টি অফ মগধা, মানে মগধের মৌর্য বংশে। দুয়েটা দেখো, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অশোকা ইন সংস্কৃত ইজ, অশোক শব্দের সংস্কৃত মানে হলো, এটা হবে ওয়ান উইদাউট সরো, দুঃখহীন একজন। তিনের দেখো, অশোকা ফোকাসড অন স্প্রিডিং, অশোক ছড়িয়ে যাওয়াতে মনোনিবেশ করেছিলেন। কি ছড়িয়ে যাওয়াতে মনোনিবেশ করেছিলেন? এটা হবে দ্য রিলিজিয়ন অফ বুদ্ধিজম, মানে বৌদ্ধ ধর্মের ছড়িয়ে যাওয়াতে তিনি মনোনিবেশ করেছিলেন। চারটা দেখো, অশোকা ওয়াজ অলসো নোন অ্যাজ, অশোক কি নামে পরিচিত ছিল? এটা হবে অশোকা দ্য গ্রেট, মহান অশোক নামে পরিচিত ছিল। আর চাঁদ অশোকা অর্থাৎ চাঁদ অশোক নামেও পরিচিত ছিল। ওকে, এরপর দেখো বিয়ে কি বলেছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের প্রশ্নটা দেখো, হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ এম্পারর অশোকা বর্ন, কখন এবং কোথায় অশোক জন্মগ্রহণ করেছিলেন? হু ওয়ার হিজ প্যারেন্টস, এবং তার পিতামাতা কে ছিলেন? তাহলে দেখো এর উত্তরটা। অশোকা ওয়াজ বর্ন ইন 304 BCE অ্যাট পাটলিপুত্র,
অশোক জন্মগ্রহণ করেছিলেন 304 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে। আর বিন্দুসারা অ্যান্ড সুভাদ্রাঙ্গি ওয়ার হিজ প্যারেন্টস, তার পিতামাতা ছিলেন বিন্দুসার এবং সুভাদ্রাঙ্গি। ওকে, এরপর দুইটা দেখো, হোয়েন ডিড অশোকা ডিসাইড টু বিকাম এ বুদ্ধিস্ট, কখন অশোক ঠিক করেছিলেন যে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করবেন। তাহলে উত্তর দেখো, afterwards second by the devastation of the war he decided to become a Buddhist. পরবর্তীতে যুদ্ধের ধ্বংসযজ্ঞে বিচলিত হয়ে হি ডিসাইডেড, তিনি ঠিক করেছিলেন যে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করবেন। ওকে, এরপর তিনেরটা দেখো, হাউ ডিড অশোকা অ্যাসেন্ড টু দ্য রয়্যাল থ্রোন, কিভাবে অশোক তার রাজকীয় সিংহাসন লাভ করেছিলেন। তাহলে উত্তর দেখো, অশোকা ডিফিটেড হিজ ব্রাদার্স ফর দ্য থ্রোন আফটার দেয়ার ফাদার বিন্দুসারা ডায়েড, তার পিতা বিন্দুসার মারা যাওয়ার পর অশোক তার ভাইদেরকে পরাজিত করে এই রাজকীয় সিংহাসন লাভ করেছিলেন। বোঝা গেল? এরপর সি এ দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। তাহলে একটা দেখো, বিন্দুসারা ওয়াজ নোন অ্যাজ চাঁদ অশোকা, বিন্দুসার চাঁদ অশোক নামে পরিচিত ছিলেন। এটাকে ঠিক, এটা ঠিক নয়, কারণ অশোক চাঁদ অশোক নামে পরিচিত ছিলেন, তাই না? তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। দুইটা দেখো, অশোকাস ফাদার ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মৌর্য ডাইনেস্টি, অশোকের বাবা ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। এটাও ভুল, কারণ অশোকের গ্র্যান্ডফাদার অর্থাৎ ঠাকুরদা ছিলেন, তাই না, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। তিনের দেখো, অশোকা ওয়াজ ভেরি প্রাউড আফটার হিজ ভিক্টরি ইন দ্য ওয়ার অফ কলিঙ্গা, মানে কলিঙ্গতে যুদ্ধ করার পর তার যে জয় হয়েছিল সেই জয়ে খুবই গর্ববোধ করেছিলেন অশোক। এটা কি ঠিক? এটা ঠিক নয়, কারণ পড়ার সময় দেখেছিলাম যে অশোক এই বিষয়টা নিয়ে তিনি গর্ববোধ করেননি, তাই না? তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। এরপর চারটা দেখো, অশোকা স্প্রিড দ্য রিলিজিয়ন অফ বুদ্ধিজম, বৌদ্ধ ধর্মকে অশোক ছড়িয়েছিলেন। এটা সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে হবে টি। পাঁচের দেখো, বুদ্ধিজম ওয়াজ হিজ স্টেট রিলিজিয়ন, বৌদ্ধ ধর্ম ছিল তার রাজ্যের ধর্ম। এটাও ঠিক, তাহলে পাশে হবে টি। ছয়টা দেখো, ইন দ্য ওয়ার অফ কলিঙ্গা নো পিপল ওয়ার কিল্ড, কলিঙ্গতে যুদ্ধ হওয়ার পর সেখানে কোনো মানুষ মারা যায়নি। এটা সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট, কারণ সেখানে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল, তাই না? তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। এরপর দেখো, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা, সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে আমি প্রত্যেকটা প্রশ্নের যে গ্রামাটিক্যাল রুল সেগুলো আমি বলে দিয়েছি আর খাতাতে লিখে দিয়েছি, তোমরা একটু ভালো করে বুঝে নেবে। ওকে, তাহলে দেখো, প্রথমে কি বলেছে, fill in the blanks with the correct forms of the verbs given in the brackets, বন্ধনীর মধ্য থেকে ভার্বের সঠিক ফর্মগুলো শূন্যস্থানে বসাতে হবে। তাহলে একটা দেখো, অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ, এখানে ভার্ব কি রয়েছে, স্পিক। এই বাক্যটির মানে কি, যে সর্বদাই সত্য কথা বলবে। এখানে দেখো স্পিক হয়েছে কেন, স্পিকটা হচ্ছে এই যে ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে স্পিকেই কেন হলো, দেখো মনে রাখবে, যখন কোনো বাক্যে অ্যাডভাইস, ইনস্ট্রাকশন অথবা স্লোগান বোঝাবে সেই ক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহৃত হয়। ওকে, এখানে দেখো একটা অ্যাডভাইস বোঝাচ্ছে যে সর্বদাই সত্য কথা বলবে, সেক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। দুইটা দেখো, দ্য হলিডেজ হ্যাভ অলরেডি ড্যাশ, এটা হবে দ্য হলিডেজ হ্যাভ অলরেডি স্টার্টেড। এখানে স্টার্টেড কেন হলো, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম কেন হলো? কারণ হচ্ছে যে বাক্যের মধ্যে যদি হ্যাভ, হ্যাজ অর হ্যাড থাকে সেই ক্ষেত্রে সবসময় ভার্বের থার্ড ফর্মেই ব্যবহৃত হয়। ওকে, তার জন্য এখানে হয়েছে স্টার্টেড। এরপর পাঁচে দেখো, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে দেখো আমি খাতাতে করে দিয়েছি।
প্রথমে বাক্যটা কি আছে দেখো, হি সেড টু মি হোয়াট ইজ দিস। এখানে প্রশ্ন চিহ্ন আছে, মানে হচ্ছে এই বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। তাহলে দেখো এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হলে কতগুলো পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। সেগুলো হচ্ছে বাক্যটির শেষে প্রশ্ন চিহ্ন থাকলে সেই টু বা সেইড বা টোল্ড এগুলি আস্কড হয়ে যায়। এখানে দেখো সেইড নেই, সেইড টু মি আছে, সেইড টু আছে, তাহলে এটা পরিবর্তন হয়ে আস্কড হবে। তারপর লিঙ্কার, প্রশ্ন চিহ্ন থাকলে সেই ক্ষেত্রে ইফ হয়, কিন্তু যদি কোটেশনের মধ্যে WH যুক্ত কোনো ওয়ার্ড থাকে তাহলে এটাই লিঙ্কার হিসাবে ব্যবহৃত হয়। তাহলে দেখো WH যুক্ত ওয়ার্ড কি রয়েছে, হোয়াট, এই শব্দটি লিঙ্কার ওয়ার্ড হিসাবে ব্যবহৃত হবে। তারপরে আছে দেখো প্রথমে সাবজেক্ট তারপর ভার্বের পরিবর্তন হয়। যেমন দেখো এখানে দিস, দিস থাকলে হবে দ্যাট, আর ইজ থাকলে হবে ওয়াজ। তাহলে দেখো উত্তরটা, হি আস্কড মি হোয়াট দ্যাট ওয়াজ। ওখানে ছিল প্রশ্নতে বাক্যটি প্রশ্নের বাক্যতে ছিল সেইড টু, সেটা পরিবর্তন হয়ে হয়েছে আস্কড। ওকে, আর লিঙ্কার ওয়ার্ড হোয়াট, তাহলে হোয়াট হবে লিঙ্কার ওয়ার্ড আর বাকিটা থাকবে দ্যাট ওয়াজ। তাহলে এটা হবে হি আস্কড মি হোয়াট দ্যাট ওয়াজ। আরেকটা পয়েন্ট তোমরা মনে রাখবে, যদি বাঁ দিকের অংশ পাস্ট টেন্স থাকে তাহলে ডান দিকটাও পাস্ট টেন্স করতে হবে। ওকে, তাহলে দেখো দিস ছিল, এটা হয়েছে দ্যাট, আর ইজ ছিল, এটা হয়েছে ওয়াজ। ক্লিয়ার? এর পরের বাক্যটা দেখো, মাই ফাদার সেড টু মি স্টাডি সিনসিয়ারলি। এই সেন্টেন্সটা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে প্রথম পয়েন্ট দেখো, সেড বা সেড টু থাকলে এগুলি অর্ডার্ড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড এ পরিবর্তন হয়। যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে সেড টু এর জায়গায় অর্ডার্ড, রিকোয়েস্টেড আর অ্যাডভাইসড ব্যবহৃত হয়। এই বাক্যটিতে লিঙ্কার টু হয়, মানে এই বাক্যটিতে লিঙ্কার টু ব্যবহার করতে হবে। তাহলে দেখো মাই ফাদার, এখানে আমি লিখেছি অ্যাডভাইসড, এখানে তোমরা অর্ডারও লিখতে পারো, আবার রিকোয়েস্টেডও লিখতে পারো। মাই ফাদার অ্যাডভাইসড মি টু স্টাডি সিনসিয়ারলি। ওকে, এরপর দেখো 6 বলেছে চেঞ্জ দ্য ভয়েস। এই যে নিচের বাক্যগুলি দেওয়া আছে এগুলিকে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে দেখো প্রথম বাক্য কি রয়েছে, শান্তনু উইল নট কল ইউ। এই বাক্যটা রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, এটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে দেখো স্ট্রাকচারটা মনে রাখবে, প্রথমে থাকবে অবজেক্ট, তারপর থাকবে উইল, তারপর হবে বি, তারপরে হবে ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্ট থাকবে। ওকে, এখানে দেখো শান্তনু হচ্ছে সাবজেক্ট, আর কলটা হচ্ছে ভার্ব, আর ইউটা হচ্ছে অবজেক্ট। প্রথমে থাকবে অবজেক্ট মানে হচ্ছে ইউটা প্রথমে চলে আসবে, তারপর উইল নট বসিয়ে দিলাম, তারপর থাকবে বি বসালাম, তারপর ভার্বের থার্ড ফর্ম। এখানে দেখো কলটা যেহেতু ভার্ব, তার কলের থার্ড ফর্ম কি হবে, কল্ড, ইডি যোগ হবে, তাই না? তারপর থাকবে বাই বসালাম, তারপর শেষে থাকবে সাবজেক্ট মানে হচ্ছে শান্তনু। ওকে, ইউ উইল নট বি কল্ড বাই শান্তনু। তোমরা এই স্ট্রাকচারগুলো মনে রাখবে, ঠিক আছে? তাহলে তোমরা ভয়েস চেঞ্জ করতে খুব সহজেই পারবে। এরপর দুইটা দেখো, সেম, দে ডিগ এ ওয়েল, তারা একটি কুয়ো কুড়ছে। এখানে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। স্ট্রাকচারটা দেখো, প্রথমে থাকবে অবজেক্ট, তারপর থাকবে অ্যামিজার, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্ট। এখানে দেখো অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে এ ওয়েল, এটা হচ্ছে অবজেক্ট, তারপর এ ওয়েল এটা হচ্ছে সিঙ্গুলার, তার জন্য এখানে হয়েছে ইজ, আর অবজেক্ট যদি প্লুরাল থাকতো তাহলে সেই ক্ষেত্রে আর হতো। ওকে, তাহলে ইজ বসালাম, তারপর দেখো ডিগের থার্ড ফর্ম কি হবে, ডাগ, তারপর বাই, তারপর দেমটা হচ্ছে সাবজেক্ট শেষে বসবে। এ ওয়েল ইজ ডাগ বাই দেম, এটা হচ্ছে উত্তর। ওকে, এরপর দেখো সাথে কি বলেছে, রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং দ্য টেন্সেস মেনশনড ইন দ্য ব্রেকেটস। নিচের বাক্যগুলিকে পুনরায় লিখতে হবে, ব্রেকেটের মধ্যে যে কি টেন্সে করতে হবে সেগুলো মেনশন করা আছে, সেই অনুপাতে তোমাদেরকে বাক্যগুলোকে লিখতে হবে। তাহলে একটা দেখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হবে। তাহলে দেখো
সেন্টেন্সটা কি আছে দেখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আইটা হচ্ছে সাবজেক্ট, ডান এটা হচ্ছে ভার্ব, আর ওয়ার্ক দ্য ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে পরিণত করতে গেলে তোমাদেরকে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। এখানে দেখো সাবজেক্ট কি রয়েছে, সাবজেক্ট আইটা বসিয়ে দেবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম ডান, ডানের ফার্স্ট ফর্ম কি হবে, ডু, ওকে। আর দ্য ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট, বসিয়ে দেবে। তারপর কি আছে না আছে তোমাদেরকে দেখার দরকার নেই, জাস্ট এই স্ট্রাকচারটা ফলো করে তোমাদেরকে বসিয়ে দিতে হবে। তাহলে এটা হলো আই ডু দ্য ওয়ার্ক, ওকে। এর পরের বাক্যটা দেখো, রোহান ইজ গোয়িং টু স্কুল। এটাকেও সিম্পল পাস্ট টেন্সে করতে হবে। স্ট্রাকচার কি মনে রাখতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে সাবজেক্ট, তারপর থাকবে ভার্বের পাস্ট ফর্ম, তারপর থাকবে অবজেক্ট। এখানে পাস্ট টেন্সে যেহেতু করতে বলেছে সেহেতু ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে দেখো সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে রোহান, রোহান বসিয়ে দেবে। তারপর ভার্বের পাস্ট ফর্ম, এখানে ভার্ব কি আছে, গোয়িং, তাই না? তাহলে গোয়িংয়ের পাস্ট ফর্ম হবে ওয়েন্ট, রোহান ওয়েন্ট টু স্কুল হচ্ছে অবজেক্ট, ওকে। তারপর ইজটা হচ্ছে বি ভার্ব, সেটা বসাবার দরকার নেই, জাস্ট রোহান ওয়েন্ট টু স্কুল এটা হবে উত্তর, ওকে। এরপর দেখো আটে কি বলেছে, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ডিগ্রি অফ কম্পারিজন। ডিগ্রি চেঞ্জ করে নিচের বাক্যগুলিকে কম্পেয়ার করতে হবে। তাহলে দেখো আমি খাতাতে করে দিয়েছি। বাক্যটা দেখো কি আছে, আফ্রিকা ইজ দ্য হটেস্ট কন্টিনেন্ট। এই সেন্টেন্সটা রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে। এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে যদি করি তাহলে হবে আফ্রিকা ইজ হটার দ্যান এনি আদার কন্টিনেন্ট। আর পজিটিভ ডিগ্রিতে করলে এটা হবে নো আদার কন্টিনেন্ট ইজ অ্যাজ হট অ্যাজ আফ্রিকা, ওকে। এরপর দেখো কি রয়েছে, আওয়ার স্কুল ইজ দ্য বেস্ট ইন দ্য টাউন। এটাকে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। তোমাদেরকে প্রথমে বলে রাখি ডিগ্রি চেঞ্জের নিয়মগুলো তোমাদেরকে আমি যখন গ্রামার ক্লাস করাবো তখন আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো, ওকে। এখন জাস্ট এমনি করে রাখো। দেখো সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করলে কি হবে, আওয়ার স্কুল ইজ বেটার দ্যান এনি আদার স্কুল ইন দ্য টাউন, ওকে। এটাকে পজিটিভ ডিগ্রিতে করলে কি হবে দেখো, নো আদার স্কুল ইন দ্য টাউন ইজ অ্যাজ গুড অ্যাজ আওয়ার স্কুল, ক্লিয়ার। এরপর দেখো রাইটিং স্কিল, রাইটিং স্কিলে কি বলেছে, রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। নিচের যে পয়েন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে একটা গল্প লিখো, গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি, এবং গল্পটির একটা সুইটেবল শিরোনাম দিতে হবে। তাহলে দেখো রাইটিং স্কিলের এই গল্পটা আমি তোমাদেরকে বাংলা অনুবাদ সহ লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও ক্লাসগুলি পাওয়ার জন্য। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।